এবারেতে আমরা এই যে স্থিতিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিক্স বলে চ্যাপ্টারটা আছে, এই স্ট্যাটিক্স চ্যাপ্টারের উপরেতে কয়েকটা ছোট ছোট এমসিকিউ দেখে নেব, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই দরকারি হতে চলেছে। হলো? তো এখান থেকে কথাটা বলা হয়েছে কি, দেখা যাক। বলা হচ্ছে কি, দেখ, কোনো বস্তু স্থির অবস্থায় আছে এর অর্থ হলো, আচ্ছা, কোনো বস্তু, প্রথমে তো আমরা অপশনের দিকে তাকাবো, তার আগে আমরা দেখে নেব কোনো বস্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার অর্থ কি, বস্তুটা আমাদের সাম্যাবস্থায় আছে, তাই তো? সাম্যাবস্থা কখন হয় না, যদি বস্তুর উপর নেট ফোর্স ইকুয়াল টু জিরো। নেট ফোর্স ইকুয়াল টু জিরো মানে কি, আমরা জানি হচ্ছে ফোর্স একটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের সামেশন ইকুয়াল টু জিরো হতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সের সামেশন জিরো হতে হবে, এবং আমাদের জেড অ্যাক্সিস বরাবরও কিন্তু ফোর্সের সামেশন জিরো। যদি এই ঘটনাটা আমরা কোথাও দেখতে পাই, তার মানে আমরা বলবো কি বস্তুটা সাম্যাবস্থায় আছে। এই সাম্যাবস্থাটা কার সাম্যাবস্থা না, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। ওকে, অর্থাৎ রৈখিক সাম্যাবস্থা, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। এবারেতে যদি আমাদের ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হয়, তার মানে বডিটা যে সম্পূর্ণভাবে সাম্যাবস্থায় আছে তা নয়, কিন্তু সম্পূর্ণভাবে সাম্যাবস্থায় থাকার জন্য তার আগে আরো একটা জিনিস দেখবো, যদি কখনো সামেশন অফ টর্ক ইকুয়াল টু জিরো। তাহলে যদি কোনো বস্তুর উপর সামেশন অফ টর্ক ইকুয়াল টু জিরো হয়, তাকে আমরা বলবো কি, সেটা আছে রোটেশনাল ইকুইলিব্রিয়াম। হলো? আর যদি কখনো এই দুটোই সাপোর্ট করে, অর্থাৎ ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামকেও সাপোর্ট করছে এবং আমাদের রোটেশনাল ইকুইলিব্রিয়ামকেও সাপোর্ট করছে। ওকে, তার মানে আমাদের এখান থেকে আমি যে কথাটা বলছি, যে যদি আমাদের কোনো বডি দুটোকেই সাপোর্ট করে, তাকে আমরা বলবো হচ্ছে টোটাল ইকুইলিব্রিয়াম। হলো পয়েন্টটা? তাহলে টোটাল ইকুইলিব্রিয়াম বলতে দুটো ঘটনাই আসবে, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু জিরো এবং সামেশন অফ টর্ক ইকুয়াল টু জিরো। যদি এই দুটো ঘটনাই ঘটে, তাকে আমরা বলবো হচ্ছে কি টোটাল ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এছাড়া আরো একটা কথা বলা আছে, কোন বস্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকা মানে কিন্তু সাম্যাবস্থায় আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে স্থির অবস্থায় আছে মানে তার উপরেতে সেটা সাম্যাবস্থাতেই আছে। স্থির অবস্থা মানে সেটা সাম্যাবস্থা হতে পারে, বা এরকম হতে পারে বডিটার উপর কোনো ফোর্সই অ্যাপ্লাই করা হয়নি। ওকে, অর্থাৎ আমাদের সেটাকে বলবো স্থির অবস্থা, মানে সেটাতে এরকমও হতে পারে কোনো বল প্রয়োগ করা হয়নি। ওকে, কোনো বল প্রয়োগ করা হয়নি। হলো পয়েন্টটা? এবারেতে আমরা সেটাকে এখানে দেখি। বলা আছে কি বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, হ্যাঁ, এটা মানেও কি হবে, সাম্যাবস্থা হবে। বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করা হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা হলে তো আমাদের এই সাম্যাবস্থা হবে। তাহলে প্রথম একের দাগেরটার জন্য এটার জন্য একের দাগেরটা সঠিক, দুইয়ের দাগেরটা সঠিক কোনটার জন্য, এইটার জন্য। তাহলে এটা গেল একের দাগের লজিক, এটা গেল দুইয়ের দাগের লজিক। প্রযুক্ত সব বলের মানের যোগফল শূন্য, হ্যাঁ, সেটাই হচ্ছে আবার এই তিনেরটার লজিক। তাহলে দেখ, সাম্যাবস্থার এই লজিকটা আমাদের কি আসছে, তিনটে জিনিস কি আমাদের সাপোর্ট করতে পারে। তাহলে কোনো বস্তু স্থির অবস্থায় আছে এর অর্থ আমাদের ওপরের তিনটেই হতে পারে। বোঝা গেল? তাহলে তাহলে এই একের দাগের কোয়েশ্চেনটার এ, বি এবং সি তিনটেই কিন্তু কারেক্ট। তাই এই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা মাল্টি কারেক্ট ধরে নেব। তাই ধরে নেব এটার এ, বি এবং সি তিনটেই কিন্তু কারেক্ট। বোঝা গেল তাহলে পয়েন্টটা? সহজ জিনিস, কিন্তু সেটাকে আমাদের অবশ্যই দেখে নিতে হবে। হলো? তাহলে এই চলে গেল হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। আশা করবো নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস সেটা। এখান থেকে কঠিন কোনো কিছু বলিনি, কিন্তু তোদেরকে একটু মাথা ঠান্ডা রেখে জিনিসটাকে দেখে। এরপরেতে আমরা চলে যাব তার পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলতে কোনটা বোঝাচ্ছে না, আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে।
এখানেতে বলা হয়েছে প্রতিটি 10 নিউটন মান বিশিষ্ট। ওকে, তাহলে আমাদের এখানেতে যতগুলো ফোর্সের কথা বলা হচ্ছে প্রত্যেকটারই মান বলা হয়েছে কি 10 নিউটন করে। 5টি একতলীয় বল অর্থাৎ একই তলের উপরে কাজ করছে, একটি বস্তুর ওপর একই বিন্দুতে ক্রিয়া করছে। দিয়ে আমাকে বলেছে কি পরপর যে কোনো দুটি বলের মধ্যবর্তী কোণের মান সমান হলে বলগুলির লব্ধির মান কত হবে। আচ্ছা, তাহলে এখান থেকে বলা হচ্ছে কি প্রত্যেকটা যে বল কাজ করছে তারা প্রত্যেকেই ইকুই ডিস্টেন্স। ওকে, এবং বলের মানগুলো সমান। একটুখানি তোরা ঠান্ডা মাথায় দেখ, তোরা এরকম ভাবে বলতে পারবি কিরকম আসছে। যদি দুটো মনে কর দুটো বল কাজ করছে, দুটো বলই মানে দুটো বলের মাঝেই যে কোনটা কাজ করছে সেটা ইকুই ডিস্টেন্স। তাহলে দেখ এদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে। দেখ তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এই দুটো বলের মধ্যে কোণ কত। এটাও ধর এফ আছে, এটাও এফ আছে। তাহলে দেখ তাদের মাঝে এই দিক থেকে যে কোণটা, এই দিক থেকেও সেই একই কোণ আছে এবং দুটো কোণই সমান। এবং তোরা এখানটা থেকে তো সবাই দেখতে পাচ্ছিস এটার ক্ষেত্রে কি আছে, নেট ফোর্স ইকুয়াল টু 0 আছে, তাই তো। ঠিক সেরকম ভাবে মনে কর কোন বস্তুর উপরে আমাদের তিনটে বল কাজ করছে, তিনটে ইকুই ডিস্টেন্স। দেখ এদিকে একটা কাজ করছে, এর সাথে এখানটাতে একটা কাজ করছে, এর সাথে এখানটাতে একটা কাজ করছে। ওকে, তাহলে তিনটে বল কাজ করছে, প্রত্যেকটা কোণের মান আমাদের কি করে হয় সবাই শিখেছি, তিনটে বল ইকুই ডিস্টেন্স হলে প্রত্যেকটা কোণের মানই হবে আমাদের 120 ডিগ্রি করে। তাহলে দেখ তিনটেই যদি ইকুই ডিস্টেন্স হয় তখন আমরা সবাই কি শিখেছি, তিনটে ইকুই ডিস্টেন্স হলে এখানেতেও আসে কত, নেট ফোর্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে বল ইকুই ডিস্টেন্স হচ্ছে মানেই কিন্তু আমাদের এবং তাদের মান সমান আছে, সেটা হবে কি আমাদের নেট ফোর্স 0। ঠিক সেরকম ভাবে চারটে দেওয়ার ঘটনাটাকে দেখ, চারটে ফোর্স কাজ করছে ইকুই ডিস্টেন্স, তাহলে এদিকে একটা কাজ করছে, এদিকে একটা, চারটেকে ইকুই ডিস্টেন্স করতে হবে, এদিকে একটা, এদিকে একটা, প্রত্যেকটারই মান কিন্তু আমি সমান কথা বলছি, রাইট। তাহলে এই ঘটনাটার ক্ষেত্রে যদি চারটে বল কাজ করে তাহলে সেই ঘটনাটার ক্ষেত্রে আমাদের কি চলে আসবে, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখান থেকে কজ হচ্ছে কি, মানে লজিকটা কি বলছে, সমমানের বল। অর্থাৎ একই ভ্যালুর ফোর্স যদি প্রত্যেকের সাথে সমান কোণ করে, প্রত্যেকের সাথে সমান কোণ করে একই বস্তুর উপর কাজ করে, একই বস্তুর উপর কাজ করে, তখন তার কি হবে না নেট ফোর্স ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ লব্ধি 0 হলো। তাহলে তো দেখ এখানটার ক্ষেত্রে কি বলে দেয়া আছে, এখানটা থেকে একটাই প্রথম অপশনই সেটা বলে দিয়েছে। অর্থাৎ এই আলোচনার সাপেক্ষে আমরা অ্যান্সার করব দুইয়ের দাগের যে কোয়েশ্চেন আছে, দুইয়ের দাগের কোয়েশ্চেনটার অ্যান্সার কত আসবে না অপশন এ। খুব সুন্দর একখানা কোয়েশ্চেন, খুব লজিক্যাল কোয়েশ্চেন, অবশ্যই কিন্তু তোদের এটাকে দেখে নিতে হবে। আচ্ছা, কি বলেছে, দুটি বস্তু কণার ভরকেন্দ্রের অবস্থান। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে দুটি বস্তু কণা নিচ্ছে, এই দুটি বস্তুকে না, এই দুটি বস্তু কণার মধ্যে মাঝে আছে ধরে নে কোথাও আমাদের দূরত্ব আছে স্মল ডি, এর মাসটা হচ্ছে m1, এর মাসটা হচ্ছে m2। এই দুটো বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় থাকবে, আমি মনে কর এখন ভরকেন্দ্র কোথায় আছে আমরা ক্যালকুলেট করছি, আমরা বলছি কি উই আর ফাইন্ডিং কি না দা সেন্টার অফ মাস। কোথায় না নিশ্চয়ই বুঝতে পারছি উইথ রেসপেক্ট টু m1। তাহলে দেখ m1 এর রেসপেক্টে যদি সেন্টার অফ মাস ক্যালকুলেট করি তাহলে m1 টাকে আমরা ধরবো কি 0 পয়েন্ট, আর m2 টার ভ্যালু কত আসবে নিশ্চয়ই d, 0। তাহলে দেখ
আমাদের যদি এটার ক্ষেত্রে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট দেখি, আমাদের ফর্মুলা কত শিখেছি, m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখ প্রথমটার ক্ষেত্রে তো পার্টটা জিরো চলে আসছে, তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে কত দেখতে পাচ্ছি, m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2 হলো। এটা হয়ে গেল কি আমাদের এক নম্বর বস্তুটা, অর্থাৎ m1 এর রেসপেক্টে সেন্টার অফ মাসের দূরত্ব হলো। ধরে নেই আমাদের এখান থেকে যে সেন্টার অফ মাসের দূরত্বটা আছে, মানে সেন্টার অফ মাস এইরকম কোনো একটা পয়েন্টে আছে, তো এই যে দূরত্বটা, সেই দূরত্বটা আমরা বের করলাম, তার নাম দিলাম r1, অর্থাৎ এটার নাম দিয়ে দিলাম r1। এবারেতে আমি করব কি, আমরা সেন্টার অফ মাস বের করব উইথ রেসপেক্ট টু m2। ওকে, তাহলে এরপরে আমি কি কাজ করছি দেখতো, এবারে আমি করছি উই আর ফাইন্ডিং সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু m2। তাহলে দেখ m2 এর রেসপেক্টে দেখলে, যখন m2 এর রেসপেক্টে দেখবো তখন আমরা কি করব, m2 টার পজিশনকে আমরা বলবো কি 0 0, তাহলে m2 যার রেসপেক্টে বের করব সেটাকে 0 0। m1, তাহলে m1 এর দূরত্ব কত পাবো আমরা, d, 0। তাহলে এই অবস্থাতে যদি আমাদের সেন্টার অফ মাসটা বলি, m2 থেকে দূরত্ব বলছি, তার মানে আমি ধরে নিচ্ছি m2 থেকে সে কোথায় আছে, এই দূরত্বে আছে, তাহলে এই দূরত্বটা বললাম কত, r2। তো তাহলে এই r2 এর ভ্যালু সেটা কত আসবে, দেখ তো সিম্পল করতে পারবো, m1x1 প্লাস m2x2, x2 টা কিন্তু এখানে 0 আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা কত দেখতে পারবো, দেখ না, m1d ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখ m2 থেকে ডিসটেন্স r2, m1 থেকে ডিসটেন্স r1, তাই তো, তাহলে m2 থেকে ডিসটেন্স এটা, m1 থেকে ডিসটেন্স হচ্ছে এটা। আমরা যদি এরকম করি যে r1 ডিভাইডেড বাই r2 করে দিই, মানে m2 থেকে দূরত্ব, m1 থেকে দূরত্ব আর m2 থেকে দূরত্বের রেশিও করি, কত পাচ্ছি দেখ তো, এটা মানে পেয়েছিলাম দেখ m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2। r2 তার ক্ষেত্রে ঘটনাটা ঘুরে যাবে, কত পাচ্ছি দেখ, m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1d। তাহলে দেখ dd কেটে যাবে, এই m1 প্লাস m2 কেটে যাবে, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত, m2 বাই m1। তাহলে দেখ এখান থেকে আমরা পাচ্ছি r1 is to r2, এটা পাচ্ছি কি m2 is to m1। তাহলে দেখ দূরত্বটা কার ক্ষেত্রে বেশি হবে, সেটা হচ্ছে মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো। তাহলে যায় বডিটা হালকা হবে সেখান থেকে সেন্টার অফ মাসের দূরত্ব বেশি হবে। তাহলে দেখ এবারে তো আমাদের কোয়েশ্চেনটা কি বলেছে না, দুটি বস্তুর ভরকেন্দ্রের অবস্থান সেটাকে সর্বদা কোণা দুটির সংযোগের মধ্যবিন্দুতে, তাই কি আমরা দেখলাম কি আহ হালকা বডি থেকে সেন্টার অফ মাস দূরে থাকে, অর্থাৎ ভারী বডির কাছাকাছি সেন্টার অফ মাস থাকে। বস্তু কণা দুটির সংযোগকারী রেখার উপর যে কোনো বিন্দুতে হতে পারে, হ্যাঁ মাঝে মাঝে সেটা ভারীর উপর নির্ভর করে, তার উপর হবে। আচ্ছা, যে কোনো একটি কোণার উপরে থাকবে না, এরকম কোনো গ্যারান্টি নেই একই কোণার উপরে থাকবে। কোণা দুটির সংযোগকারী রেখার উপরে নাও থাকতে পারে, না সেই রেখার উপরেই থাকবে। তাহলে মধ্যবিন্দুতে নয়, এই দুটো কারেক্ট নয়, তাহলে কারেক্ট কোনটা হবে, অপশন বি। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমি কাকে ট্রিট করে দেব, না অপশন বি কে। খুব সুন্দর একখানা কোয়েশ্চেন, এবং লজিক্যালি আমি তোদেরকে দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনটাকে ছোটও করে দিচ্ছি, প্রত্যেকে এই জিনিসটাকে পড়ে নে। খুব সুন্দর কোয়েশ্চেন, খুব ভালো লাগবে কোয়েশ্চেনটা করে। যদিও দেখে মনে হবে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, কিন্তু দেখ তার মধ্যে এতখানি ম্যাথমেটিক্স লুকিয়ে আছে, সুন্দরভাবে বলে দেওয়া হলো, তোরা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে কাজটাকে কমপ্লিট। এর পরেরটায় যাবো। এখান থেকে কি বলা হয়েছে দেখ, যদি কোনো বস্তুর
যদি কোনো বোমা উলম্ব ভাবে নিচের দিকে পড়ার সময় হঠাৎ ফেটে দুটুকরো হয়ে যায়, হলো, তাহলে আমাদের কি কি ঘটনা ঘটবে? সবকটি কথাই আমাদের কি আছে, ভর কেন্দ্র রিলেটেড কথা আছে। আমি এটুকুনি জিনিস তোদেরকে বলি, আমি ধরে নিচ্ছি কি যে বমটা আমাদের দুটো টুকরো হয়েছে, যে দুটো টুকরো হয়েছে তাদের মাস একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। ওকে, আর m1 হচ্ছে কি মাস অফ বডি 1, আর m2 সেটা হচ্ছে কি মাস অফ বডি 2। হলো, আমি একটা কথা তোদের বলতে পারি, দেখ এখানেতে কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে আমাদের সবাই কি শিখেছে, নেট ফোর্স ইকুয়াল টু 0। দেখ সেটা হঠাৎ করে ফেটে গেছে, তাহলে বাইরে থেকে তো আমি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে এখান থেকে আমি ঘটনা কি পাচ্ছি, যে বডিটার উপর নেট ফোর্স ছিল। এবারে তোরা দেখ নেট ফোর্স মানে আমরা কি শিখেছি বলতো, নেট ফোর্স মানে আমরা শিখেছি হচ্ছে যে তো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম ইকুয়াল টু 0। দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাচ্ছি কত, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু 0। চেঞ্জ ইন মোমেন্টাম মানে আমরা কত শিখেছি দেখ তো, p2 মাইনাস p1 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা পাবো কত, p2 ইকুয়াল টু p1। p2 p2 বলতে আমি কি বোঝাচ্ছি না, ফেটে যাবার পরে মোমেন্টাম, রাইট? তাহলে ফেটে যাবার পরে মোমেন্টাম সেটাকে বলছি p2। ওকে, তাহলে আমাদের বলছি কি p2 সেটা আসছে মোমেন্টাম আফটার ব্রেক, আর p1 সেটা আসছে কি মোমেন্টাম বিফোর ব্রেক। এবারে দেখ ফেটে যাবার পরে তার মোমেন্টাম কত বলতে পারবি তোরা, দেখ একটা ছিল m1, ধরে নে আমি প্রথম বডিটার ভেলোসিটি v1 বললাম, সেকেন্ড বডিটা তার ভ্যালু বললাম কত m2 v2। তাহলে ধাক্কা লাগার আগে তাদের তো কি বলবো, সে মনে কর ইনস্ট্যান্টেনিয়াসলি সে রেস্টেই ছিল, তাহলে সেটা থাকবে কত, 0। তাহলে এবারে তো তোরা এখানটা থেকে দেখতে পাচ্ছিস কি, দেখ তো এই তোদের ঘটনা কেন, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করিস তোরা পাবি কত, m1 a1 প্লাস m2 a2 ইকুয়াল টু 0। আর যদি এটাকে আরো একবার তোর ওই ইন্টিগ্রেট করিস তাহলে তোরা পাবি কত, m1 x1 প্লাস m2 x2 ইকুয়াল টু 0। তাই হোক, তাহলে দেখ যখন কোনো বডি হঠাৎ করে ফেটে যাবে বা ব্রেক হবে, এই তিনটে কন্ডিশন কিন্তু ভ্যালিড। আর একটা কথা আমাদের শিখে রাখবো, যে সেটা বলছে কি না নিউটনের ফার্স্ট ল আমাদের কি বলেছে, যদি আমাদের এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তখন আমরা শিখেছি কি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল মুভ করতে থাকবে। ওকে, তাহলে যদি এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 হয়, তখন আমরা শিখেছি কি বস্তুটার মধ্যে সাম্যাবস্থা বজায় থাকবে, অর্থাৎ বস্তুটা যেমন চলছিল তেমন চলতে থাকবে। যেমন চলছিল বলতে ভরবেগ মানে তার সেন্টার অফ মাস যেমন যেদিকে যাচ্ছিল ঠিক সেরকমই থাকবে। সাম্যাবস্থা বজায় থাকবে মানে আমাদের বলতে পারবো কি সেন্টার অফ মাস will be as it is। ওকে, সেন্টার অফ মাস will be as it is সেই কথাটার মানে কি, তার মানে হচ্ছে যদি তোর এরকম হয় বডি ওয়াজ এট রেস্ট, তাহলে যদি কিরকম থাকে ভেলোসিটি ইকুয়াল টু 0 থাকে, তখন সেন্টার অফ মাস will be at the same point। আর দেখ যদি তোর এরকম হয় v is not equal to 0 হয়, তার মানে তো আমরা বুঝবো কি COM will move as it was moving before। তাহলে আগে যেমন ভাবে সে মুভ করছিল as it was moving before, তাহলে আগে সে যেরকম ভাবে মুভ করছিল এখনো সে সেরকম ভাবে মুভ করবে as it was moving before। এখানেতে এই সমস্ত থিওরিটা বলে দিলাম কেন না, এই অঙ্কটাকে দেখবো বা এই কোয়েশ্চেনটা দেখবো। কি বলা আছে যে ফেটে পড়ে গেছে, তাহলে কি আসছে, টুকরোগুলো কি উলম্ব ভাবে পড়বে, তার কোনো গ্যারান্টি নেই, তার হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি আসতেই পারে, তাহলে এটা আসবে না। কিন্তু এখানে কথাটা আছে কি টুকরোগুলোর ভর কেন্দ্রগুলি উলম্ব ভাবে পড়বে, হ্যাঁ, তাহলে ভর কেন্দ্র যেমন ভাবে পড়ছিল তেমন ভাবেই পড়তে থাকবে, অর্থাৎ
চারের দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা সঠিক উত্তর হিসাবে কিন্তু বি কে ট্রিট করে নেব। ওকে, তার কারণ কি, কোনো বডির ভেলোসিটি যেমন ছিল তেমন থাকবে, অর্থাৎ আমরা এখান থেকে বলেছি কি, if v is not equal to 0 center of mass will move as it was moving। তাহলে আগে সে যেহেতু নিচের দিকে পড়ছিল, এখনো সে কিন্তু সেই একই ভাবে নিচের দিকে পড়তে থাকবে। হলো, তাহলে সেই সমস্ত জিনিসকে আলোচনা করে আমরা অপশন বি কে এর কিন্তু কারেক্ট অ্যান্সার হিসেবে ট্রিট করে নেব। বোঝা গেল পয়েন্টটা? আমি জিনিসটাকে ছোট করে দিচ্ছি, খুব সুন্দরভাবে তোদের কাছে এক্সপ্লেনেশন করা রইলো, তোরা সেটাকে একবার দেখে নে। দেখে নেবার পরেতে যদি মনে হয় যে আমার কিছু বক্তব্য রাখার আছে, আমাকে জানা, আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে দেখ, জিনিসটাকে ছোট করে দিলাম, একবার পড়ে নে, দেখে নে, দেখে নেবার পর আমাকে জানা। এখান থেকে আমাদের কি বলা হয়েছে দেখ, না দুটি কোণার সংঘর্ষের সময়, সেই আবার একই পয়েন্ট, কিন্তু দুটি কোণার সংঘর্ষের সময়, সংঘর্ষের সময় আমরা কি শিখেছি, নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, তাহলে এফ এক্সটার্নাল সেটা ইকুয়াল টু কত থাকে, 0। আবার আমরা কি শিখেছি, যদি তাহলে আমাদের বাইরের দিক থেকে বল প্রয়োগ করা না হয়, তখন আমরা সবাই কি শিখেছি, না দেখ, মোমেন্টাম অফ দ্য সিস্টেম, কিন্তু আমরা এখানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের কথা বলছি না, যদি তাহলে বাইরের দিক থেকে বল প্রয়োগ না করা হয়, মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইল বি কনসার্ভড। এই কথাটার মানে হচ্ছে পুরো সিস্টেমটার অ্যাজ এ হোল মোমেন্টাম কনসার্ভ করবে। তার মানে এটা নয় যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্টাম সেম থাকবে। ওকে, তাহলে এখান থেকে তোদের পরের কথাটা আসছে কি, দ্যাট ডাজন্ট মিন, that doesn't mean the momentum of individual body, the momentum of individual body will be conserved। ওকে, তাহলে এক্সটার্নাল ফোর্স না দিলে আমাদের সেটার পুরো সিস্টেমের মোমেন্ট অফ পুরো সিস্টেমের মোমেন্টাম কনসার্ভ। তাহলে দেখ, প্রথমে বলা হয়েছে কি প্রতিটি কণার ভরবেগ সংরক্ষিত থাকবে না, মোট ভরবেগ সংরক্ষিত থাকে না, না মোট ভরবেগ সংরক্ষিত থাকে, শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট সব ভরবেগ সংরক্ষিত থাকে না, এটাও না, যে কোনো আমাদের এর ক্ষেত্রে সেটা সংরক্ষণ থাকবে, কোনো কোণারই ভরবেগ সংরক্ষণ হয় না। হ্যাঁ, এটা দেখ, কোনো একটা পার্টিকুলার কণার ভরবেগ সংরক্ষণ হয় না, পুরো সিস্টেমের অ্যাজ এ হোল হয়। তাই আমাদের এখান থেকে কি করব, পাঁচের দাগেরটার সঠিক অ্যান্সার হিসাবে কিন্তু আমরা অপশন ডি কেই বেছে। ওকে, তাহলে দেখে নে এটাকে। এখানে বলা হয়েছে এল আকৃতির কোন বস্তুর ভরবেগ, ওকে, কোথায় থাকে, তাহলে এল আকৃতির কোন বস্তুর ভরবেগ, ঠিক আছে। আচ্ছা, আগে এটাকে আমরা একটুখানি নিয়ে নিই, ছবি এঁকে নিই, নিয়ে সেটাকে একটুখানি অ্যানালিসিস করে দিই। এই আমাদের ধরে নে এল আকৃতির একটা বস্তু, এই এরকম হলো। আচ্ছা, এই বিন্দুটাকে ধরে নে হচ্ছে এটা কত, 0 0। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরে নে, এই যে নিচের বডিটা আছে, নিচের বডিটার মাস ধরে নে হচ্ছে যে, মানে নিচে যে রডটা আছে, মানে এল আকৃতির মধ্যে তো নিচের দিকের যে পার্টটা আছে সেই পার্টটার মাস ধরে নে হচ্ছে m2। ওপরের দিকের যে পার্টটা আছে, ওপরের দিকের পার্টটার মাস ধরে নে হচ্ছে তোর m1। ওপরের দিকে যে পাথটা আছে সেই পাথটার লেন্থ ধরে নে হচ্ছে যে তুই কতখানি, L1। আর নিচের দিকের যে পাথটা আছে সেই পাথটার লেন্থ ধরে নে তুই হচ্ছে L2। তাহলে নিচের দিকের পাথটার লেন্থ যদি L2 হয়, নিশ্চয়ই এটা কোনো কথা বুঝতে পারবো, নিচের দিকের পার্টটার জন্য সেন্টার অফ মাস কোথায় থাকবে,
রড ইউনিফর্ম রড নিশ্চয়ই বুঝতে পারছি মিড পয়েন্টে, তাই বুঝবো কত L2/2, 0। ঠিক একই রকম ভাবে উপরের দিকের যে পার্টটা আছে সেই পার্টটা যদি সেন্টার অফ মাস বের করতে বলে, দেখ সেটাও মাঝামাঝি জায়গায় থাকবে, তাহলে তার ভ্যালুটা কত আসবে 0, L1/2 হলো। এবারেতে আমাদের কাজ আসছে কি না পুরো সিস্টেমটা সেন্টার অফ মাস বের করা। আমি আরো একটুখানি সিম্পলিসিটির জন্য ধরে নিই দুটো দিকে যে মাস আছে দুটো দিকের মাসই হচ্ছে কতখানি সেম। আরো একটা জিনিস ধরে নিই দুটো দিকে যে লেন্থটা আছে সেই দুটো দিকের লেন্থটাও সেম। ওকে, এটা কিন্তু আমার অ্যাসাম্পশন। ওকে, আমি ধরে নিলাম, জাস্ট সিম্পলিফাই করে ক্যালকুলেশনটা করব। তো আমি এটাকেও ধরে নিলাম কত, এদিকটাতেও হচ্ছে 0, L/2, আমাদের এটাতেও ধরে নিলাম কি L/2, 0। তাহলে দেখ আমাদের যদি এবারে সেন্টার অফ মাসের পজিশন বের করি XUM কত পাচ্ছি দেখ তো, সিম্পল ফর্মুলা M1x1 প্লাস M2x2 ডিভাইডেড বাই M1 প্লাস M। দেখ প্রথমটার জন্য x2 0, তাহলে প্রথমটার জন্য পার্ট আসবে কত m ইনটু L/2, ওকে, ডিভাইডেড বাই M1 প্লাস M2 মানে কত আসছে 2m, তাহলে সেখান থেকে ভ্যালুটা আমি পেয়ে যাব কত L/4। ওকে, তাহলে x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস সেটা আসছে কত L/4। পরের কথা দেখ y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস সেটা কত আসছে m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m। তাহলে দেখ এখান থেকেও ক্যালকুলেশন করলে এর ভ্যালু পেয়ে যাব কত L/4। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেমটা নিয়েছি এই সিস্টেমটার সেন্টার অফ মাস কোথায় আসছে L/4, L/4। তাহলে সেটা কোথায় এই রডের উপরে তো নয়, নিশ্চয়ই এখান থেকে এটা যদি L হয় এটা L/2 হয়, তাহলে L/4 কোথায় যাবে এরকম একটা জায়গায় যাবে, এখানটা তো L/4 এদিকটা তো L/4, তাহলে এই পয়েন্টটাতে থাকছে কি ওই বডিটার সেন্টার অফ মাস থাকছে। সেটা কি আমাদের কি দুটো বস্তু দুটির বাহুর সংযোগস্থলে আছে না, এটা না। বড় বাহুর মধ্যে আছে না, সেটাও নয়, বড় বাহু থেকে সব থেকে বাইরে আছে, তাহলে কোথায় আছে দ্বন্দ্বটির বাইরে আছে। দেখতে পাচ্ছিস L/4, L/4 কিন্তু দ্বন্দ্বের মধ্যে নেই। তাই এই 6 এর দাগে কোশ্চেনটার ক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে কাকে ট্রিট করে নেব না অপশন সি কে। ওকে, খুব সুন্দরভাবে 6 এর দাগের কোশ্চেনটাকে করিয়ে দেওয়া হলো, একবার দেখে নে। আমি এখানে স্ক্রিনটাকে একটু ছোট করে দিচ্ছি, পুরোটাকে একবার সুন্দরভাবে করে দেখে হয়ে গেলে জানাবো। এরকম ভাবে পুরো ছবিটা দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলেছে কি সঠিক বিকল্পটি নির্বাচন। তো দেখ এখান থেকে দেখতে পাচ্ছি কিনা একটা বডির ওপরে তিনটে ফোর্স কাজ করছে, একটা হচ্ছে কত T1 T2 আর এখানটা থেকে কাজ করছে দেখ তো, এখানটাতে কাজ করছে হচ্ছে যে আমাদের এটাই T1 এটাই T2, এখানটা থেকে কাজ করছে ধরে নে এটাতে T3 আছে কি কোনো কিছু W যাই আছে। তো এটা থেকে আমরা লিখতে পারবো কিরকম ভাবে না ল্যামিস থিওরেম অ্যাপ্লাই। কেন ল্যামিস থিওরেমের কথা বলছি দেখ, একই বস্তুর উপর তিনটে ফোর্স কাজ করছে, তাহলে T2 ডিভাইডেড বাই উপরের দিকে উপরে অপোজিট দিকে কত অ্যাঙ্গেল আছে 150 ডিগ্রি, মানে আমরা লিখতে পারবো কত T2 ডিভাইডেড বাই sin 150 ডিগ্রি। T1 তার অপোজিট দিকে আমাদের কতখানি অ্যাঙ্গেল আছে দেখতো, T1 এর উল্টো দিকে কতখানি অ্যাঙ্গেল আছে রে দেখ 210 ডিগ্রি মাইনাস আলফা, কোয়েশ্চেনেতেই বলে দেওয়া আছে। তাহলে আমাদের এটাকে লিখতে পারবো কত T1 ডিভাইডেড বাই sin 210 ডিগ্রি মাইনাস আলফা হলো। আর কি আছে না W এর উল্টো দিকে কত আছে sin আলফা, তাহলে W বাই sin আলফা। বলেছে কি যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন T2 এর মান সর্বনিম্ন হবে এবং
T2 এর সেই সর্বনিম্ন মান আছে কত W/2। ওকে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, T2 এর মানের কথা বের করতে বলছে। তাহলে দেখ এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে তুই ইকুয়েট কর, তাহলে তুই কত পাচ্ছিস, T2 ইকুয়াল টু sin 150 ডিগ্রি বাই sin আলফা ইন্টু W। তাহলে দেখ যদি আলফা 90 ডিগ্রি হয় তখন তো নিচে ম্যাক্সিমাম চলে আসছে, ম্যাক্সিমাম চলে এলে তোর এখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাবি, এর ভ্যালুটা পেয়ে যাবি T2 এর ভ্যালুটা, তাহলে এটা মিনিমাম হবে। তাহলে তোরা এখান থেকে দেখতে পাচ্ছিস এই কনক্লুশন থেকে, মানে এই পার্টটাকে এই পার্টটার সাথে ইকুয়াল করে পাচ্ছিস কত, T2 এর ভ্যালু এটা। এবার দেখ যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন তোরা সেখানে নিচ্ছিস কত, সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, মানে তার ভ্যালু কত, ম্যাক্সিমাম। তাহলে নিশ্চয়ই তখন তোরা দেখতে পাবি T2 এর ভ্যালু কত আসবে, মিনিমাম। সেই মিনিমাম ভ্যালুটা কত সেটাকে দেখতে গেলে আমাদের ভ্যালু দেখবো। দেখ তো সাইন 150 ডিগ্রি মানে তোরা লিখবি কত, সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই তো, ডিভাইডেড বাই কত আছে, সাইন আলফা মানে সাইন 90 ভ্যালু কত, W। এবার দেখ সাইন 90 একবার অড নাম্বার ঘুরেছে, অড নাম্বার ঘুরলে কি চলে আসে, সাইনটা কস হয়ে যায়। আর দেখ এখান থেকে একবার ঘোরার পরেতেও আমাদের কি আসছে না, সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, সাইনের ভ্যালু পজিটিভ হয়, তাহলে এখান থেকে অ্যান্সারটা কি থাকবে, পজিটিভ থাকবে। তাহলে এখান থেকে পেলাম কি cos 60 ডিগ্রি ইন্টু W। cos 60 এর ভ্যালু কত হয়, হাফ। তাহলে আমরা দেখে নিচ্ছি কত, T2 মিনিমাম হবে, এবং সাথে সাথেই দেখে নিলাম যে সেই মিনিমাম ভ্যালুটা আসবে কত, W/2। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নেব কোনটা, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে এবং T2 এর মান সর্বনিম্ন হবে, এবং T2 এর সর্বনিম্ন মানটা কত না কোয়েশ্চেনে বলে দেওয়া আছে W/2। তাহলে এই সিচুয়েশনের ক্ষেত্রে আমি অ্যান্সার অপশন এ ছাড়া আর কিন্তু কাউকে ভাবতেই পারবো না। হলো পয়েন্ট। তাহলে দেখ এটাও খুব সুন্দর কোয়েশ্চেন ছিল। এখানে তো আমি স্ক্রিনটাকে একবার ছোট করে দিচ্ছি, একবার সবাই সুন্দরভাবে এটাকে দেখে নে, তারপরে আমি পরের পার্ট। এবার তো দেখ এখানে তো চারটি বস্তু, তাহলে দেখ এখানটাতে যেটা বলা আছে যে চারটি বস্তু কোণার ভর তোর এক্স অক্ষের উপরে তারা চারটে পয়েন্টে আছে বলে দেওয়া আছে, দিয়ে তাদের ভর কেন্দ্রের অবস্থান চেয়েছে। তাহলে দেখ এক্স অক্ষের উপরে কোনো বস্তু যদি থাকে তার ভর কেন্দ্রকে আমাদের বের করার জন্য আমরা ফর্মুলা কত শিখেছি, এক্স সিওএম ইকুয়াল টু শিখেছি কত, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 প্লাস m4x4, রাইট, ডিভাইডেড বাই আমাদের কি করতে হবে না এই চারটে মাসের সামেশন, অর্থাৎ সেটা আসছে কত দেখ, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখে নেওয়া যাক। m1 ভ্যালু আসছে 8, তার x কোঅর্ডিনেটের ভ্যালু 1, m2 2, x কোঅর্ডিনেটের ভ্যালু 2, দেখ m2 2, x কোঅর্ডিনেট কোথায় আছে 2, m3 3, তার x কোঅর্ডিনেট কোথায় আছে 3, তাহলে এখান থেকে আসছে কত 3 × 3 প্লাস
এটা আছে কত 4, এখানটাতেও আছে কত 4, তাহলে এখান থেকে আসছে কত 4 ইন্টু 4 হলো ডিভাইডেড বাই আমাদের টোটাল মাস কত আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 1 2 3, 3 3 6, 6 4 10। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, আমাদের এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এই, তাহলে ওপরটায় কত পাচ্ছি 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 ডিভাইডেড বাই 10। তাহলে 1 4 5, 9 5 14, 14 16 30, 30 ডিভাইডেড বাই 10, তাহলে সেখান থেকে পাচ্ছি কত 3। তাহলে আমাদের দেখে নিলাম কি তার এক্স কোঅর্ডিনেটটা কোথায় আসছে 3 এ, ওয়াই কোঅর্ডিনেট সবারই 0 তে ছিল, তাহলে এটার ক্ষেত্রেও 0 আসবে। তাহলে এই 8 এর দাগের কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন হিসাবে আমরা কিন্তু ট্রিট করব কাকে না অপশন সি কে। এরপরে পরেরটায় আচ্ছা, দুজন ব্যক্তি নগণ্য ভরের একটি দড়ি দু প্রান্ত ধরে এমন ভাবে বিপরীত দিকে টানছে যাতে করে দড়িটি অনুভূমিক টান থাকে। দড়িটির মধ্যবিন্দুতে 15 কেজি ভার ঝোলানো হলো। দড়িটিকে অনুভূমিক রাখতে হলে ন্যূনতম টান কত প্রয়োগ করতে হবে বলো। তার মানে এখানটাতে সিচুয়েশনটা কিরকম দেখছিস দেখতো, এই দুটো একটা দড়ি আছে, দড়িটাকে দুদিকে দিয়ে আমাদের কি করা হয়েছে সমান মানের ফোর্স দিয়ে টানা হচ্ছে। তাহলে তোরা দেখতে পারবি কত না সিচুয়েশনটা এরকম চলে আসছে, একটু দাঁড়া, সিচুয়েশনটা এরকম চলে আসছে, এই এই একটা এদিকে তো একটা সমানভাবে টানছিস, নিচের দিকটাতে কে করছে না ওয়েট ফোর্সটা ঝুলছে। তাহলে দেখ যেহেতু সমানভাবে টানছিস এদিকটাতেও টেনশন যা থাকবে এদিকটাতেও টেনশনটা তাই থাকবে। ভার্টিক্যালের সাথে সেটা যতখানি এদিকে ঝুঁকছে এটাও ভার্টিক্যালের সাথে এই দিকটাতে ততখানি ঝুঁকবে। তাহলে দেখ যদি ভার্টিক্যালের সাথে ওরকম থিটা ভাবে ছুটে, এটার মানে এই লেফট সাইডের উপরের দিকে কম্পোনেন্ট কত আসবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে টি সাইন থিটা। তার কারণ কি এটা থিটা হলে এটা থিটা, লেফট সাইডেতে কত যাবে টি কস থিটা, ভার্টিক্যালে কত যাবে টি সাইন থিটা। সিমিলারলি এটার জন্য দেখতে গেলে এদিকটাতে থিটা, তাহলে এদিকটাতেও কত যাবে টি কস থিটা, ভার্টিক্যালে কত যাবে আরো একটা টি সাইন থিটা। তাহলে দেখ ভার্টিক্যাল বরাবর দুটো টি সাইন থিটা, নিচের দিকে কে কাজ করছে ডব্লিউ, তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো কত 2 সাইন থিটা ইকুয়াল টু ডব্লিউ, তাই তো। তাহলে দেখ এখান থেকে আমাদের টেনশন বের করতে বলেছে, টেনশনের ভ্যালু কত ডব্লিউ বাই 2 সাইন থিটা। এবারে তো আমাদের বলছে কি না দড়িটাকে আমাদের অনুভূমিক রাখতে হবে। তাহলে অনুভূমিক রাখতে গেলে আমাদের কি থাকবে কোণের মানটা 0 হতে হবে। তাহলে অনুভূমিক রাখতে গেলে কোণের মান 0 হলে আমরা কত করছি 2 sin 0 ডিগ্রি, তাহলে নিচে কত পাচ্ছি w বাই 0, তার মানে সেটা দাঁড়াচ্ছে কত ইনফাইনাইট। তাহলে বুঝলাম কি দড়িটাকে সম্পূর্ণভাবে অনুভূমিক রাখতে গেলে আমাদের কিন্তু অসীম বল প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে এই 9 দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন হিসাবে আমরা কিন্তু কোয়েশ্চেন অপশন ডি কে ট্রিট করব। এখানে তো আবার ওই একই ধরনের কোয়েশ্চেন যেটাকে আমি আগেরটাতে ছবি এঁকে দেখালাম সেরকমই দিয়েছে, দিয়ে আমাদের কোনটা ভুল অপশন সেটাকে বের করতে বলেছে। দেখে নেওয়া যাক এই দিক বরাবর কম্পোনেন্ট কত আসবে, দেখ এটা 30 আছে মানে এটাও চলে গেল কত 30, তাহলে এই দিকটাতে আমরা পেয়ে যাব কত। আচ্ছা এখানটা থেকে এটা শুধুমাত্র তিনটে বলই কাজ করিয়েছে। ওকে, তাহলে এখানটা থেকে আমি একটা জিনিস করতে পারবো, সেটা ল্যামিস থিওরেমকে অ্যাপ্লাই করলে আরো সহজ আসবে। দেখ জিনিসটাকে আমি অ্যাপ্লাই করছি তোরা দেখতে পারবি। দেখ তো এটা আছে 60 ডিগ্রি, এটা আছে 30 ডিগ্রি, তাহলে 60 30 90, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই যে কোণটা আছে সেই কোণটা কতখানি হয়ে যাবে 90 ডিগ্রি। এবারে তোরা একটুখানি ভালোভাবে দেখার চেষ্টা কর, এটা আছে এরকম, তাহলে এটা আসবে কত 60, এটা তো ছবি দেখেই বুঝতে পারছি এটা আসছে কত 90। তাহলে দেখ নিশ্চয়ই আমি এটুকুনি কথা বলে দিতে পারবো এই দিকের যে পয়েন্টটা আছে এই দিকের পয়েন্টের অ্যাঙ্গেল কতখানি থাকবে, দেখ 150 ডিগ্রি। তাহলে দেখ এখানটাতে গেল 90, এখানটাতে গেল 150, তাহলে 90 আর 150 মিলিয়ে কত চলে গেল আমাদের 240, টোটাল অ্যাঙ্গেল কত হয় 360, তাহলে আমাদের এই দিকের পার্টটার অ্যাঙ্গেল কত থাকবে নিশ্চয়ই থাকবে 120 ডিগ্রি, তাই তো। এবারেতে দেখ আমাদের যদি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করি আমরা কি দেখতে পাচ্ছি T1, তার উল্টো দিকে অ্যাঙ্গেল কত আছে
120 ডিগ্রি, তাহলে আমরা লিখবো কত T1 বাই সাইন 120 ডিগ্রি। ডব্লিউ, তার উল্টো দিকে অ্যাঙ্গেল কত আছে 90, তাহলে লিখে দেবো কত ডব্লিউ বাই সাইন 90 ইকুয়াল টু আর কে রইল T2, T2 এর উল্টো দিকে কত আছে সাইন 150, তাহলে লিখে দিলাম সাইন 150 হলো। এবারে দেখ আমরা সবাই শিখেছি এই তিনটে জিনিসের ভ্যালু। সাইন 120 ডিগ্রি মানে আমরা সবাই করতাম কিরকম ভাবে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। জিনিসটা কোথায় পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছি, আমাদের সাইনের ঘরেই পড়ছে, তাহলে ভ্যালু থাকবে প্লাস। সাইনটা অড নাম্বার অফ 90 ঘুরছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে আমাদের কস হয়ে যাবে, তাহলে তার ভ্যালু পাবো কত কস 30 ডিগ্রি। কস 30 ভ্যালু করা হতে হয় √3/2। তারপরে দেখ পরেরটা একদম সিম্পল আছে সাইন 90, তার ভ্যালু আমরা সবাই শিখেছি কত 1। তারপরে কি আসে দেখ তো সাইন 150, সাইন 150 মানে কত দেখছি দেখ সাইন 90 প্লাস 60, মানে সেখান থেকে পাচ্ছি কত cos 60, cos 60 এর ভ্যালু কত হয় হাফ। তাহলে এই অ্যাঙ্গেল গুলোর ঘটনাকে যদি আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই কি ঘটনা পাবো দেখো T1 বাই √3/2, মানে আমাদের এখান থেকে কি পেয়ে যাব 2 ইন্টু T1 বাই √3 ইকুয়াল টু কত W T2 বাই সাইন 150, সাইন 150 এর ভ্যালু কত হাফ, মানে সেখান থেকে আমরা পেয়ে যাব কত 2T2। তাহলে জাস্ট এই ভ্যালুগুলোকে বসিয়ে দিলে এই রিলেশনটা পাচ্ছি। এবারে দেখ আমাদের এখান থেকে অপশনটার সময় কিরকম ভাবে ট্রিট করেছে কি কি বলেছে সেটাকে দেখ। আমাদের বলেছে T1 ইকুয়াল টু কত আসবে না mg ইন্টু √3/2। তাহলে দেখ তো T1 বের করার জন্য এই দুটো পার্টকে আমরা যদি একসাথে নিয়ে নিই আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখ না 2T1 বাই √3 ইকুয়াল টু W মানেই তো mg। তাহলে এখান থেকে T1 তার ভ্যালু কত পেয়ে যাব √3/2 ইন্টু mg। তাহলে দেখ একের দাগের কোয়েশ্চেনটা কি আছে সঠিক অপশন আছে। তাহলে আর আমাদের কি বাকিগুলোকে দেখার দরকার আছে নিশ্চয়ই আমাদের আর বাকিগুলোকে আর দেখার দরকার নেই। তাহলে সুন্দরভাবে আমাদের এই যে কোয়েশ্চেনটা 11 দাগের কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটাকে আমরা এইটার অ্যান্সারকে বলে দিতে পারবো। হলো বোঝা গেছে। তাহলে একের দাগেরটা হলো কোনটা কারেক্ট, কিন্তু আমাকে ভুল উত্তর নির্বাচন করতে বলেছে। আচ্ছা তাহলে টি টু এর ভ্যালুটা কত দেখে নেবো দেখ। তাহলে আমাদের এটা দেখলাম কি এ এর দাগেরটার জন্য এটাকে দেখে নিলাম টি টু এর জন্য বলেছে কি দেখতো mg/2। তাহলে T2 আর W কে রিলেট করি, করলে আমাদের এখান থেকে বি এর দাগেরটাকে রিলেশনটা পেয়ে যাবো। W মানে কত mg, সেখান থেকে আমরা পাচ্ছি কত 2T2, তাহলে নিশ্চয়ই সেখান থেকে বলে দেবো কত T2 ইকুয়াল টু কত আসে mg/2। অর্থাৎ দেখ দুয়ের দাগ সেটাও কিন্তু সঠিক। বোঝা গেল পয়েন্ট দুটো। তাহলে তাহলে এই দুটো পয়েন্টই আমাদের হয়ে গেল কি না সঠিক। দেখ আমরা T1 ও বের করে নিয়েছি T2 ও বের করে নিয়েছি, এখানে D এর দাগেরটাতে T1 T2 রেশিও বলেছে। তাহলে দেখ D এর দাগেরটা যদি দেখি T1 বাই T2, তাহলে T1 এর ভ্যালু কত পেয়েছি T1 এর ভ্যালু পেয়েছি হয়েছে যে এই আজকে ক্লাস না আজকে নেব। তাহলে রেশিওটা করলে কত পাচ্ছি দেখ তো T1 এর ভ্যালু আছে দুটোতেই mg আছে, তাহলে mg নিশ্চয়ই কেটে যাবে। তাহলে এখানটাতে পাচ্ছি কত দেখ তো √3mg/2। T2 সেটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে কত আসছে 2/, mg। তাহলে দেখ 2 কেটে গেল, mg কেটে গেল, তাহলে সেখান থেকে এদের রেশিওটা কত পাচ্ছি √3। তাহলে দেখ নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এই অপশনটা তোর কি দেয়া আছে রং দেয়া আছে। আমি 2 এর দাগের অপশনটাকেও চেক করে দেখতে পারি, মানে 3 এর দাগেরটাকেও চেক করে দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমার আর সেটা দেখার দরকার পড়বে না, কারণ অলরেডি আমরা কোনটা রং হবে সেটাকে পেয়ে গেছি। কিন্তু তাও যদি শিওর শট হতে চাই আমাদের অসুবিধা নেই যে আমাদের যদি ওই অপশনটাকে আমরা চেক করে দেখি, করতেই পারি, এমন কোনো বড় ব্যাপার নেই। সেটা কার টার্মে দিয়েছে দেখ তো T1 আর T2 এর টার্মে দিয়েছে, সেখান থেকে আমরা চেক করে দেখে নেব, দেখে নিলেই আমরা বুঝতে পারবো যে সি এর ভ্যালুটা আসছে কিনা। দেখ আমরা একবার চেক করে দেখেই নিই।
আমরা তো সমস্ত ভ্যালু বের করেই ফেলেছি, তাহলে আমাদের আর ভয় কিসে। তো চল না সি এর দাগেরটাকে একবার দেখেই নেওয়া যাক। দেখ সি এর দাগেরটা বলছে কত এমজি, ওটাকে আমরা বের করবো। তাহলে এখানটাতে কোয়ান্টিটিটা দিয়েছে কত টি1 ইন্টু √3/2 প্লাস দিয়েছে কত টি2/2, তাই না? দেখ টি ওয়ান এর ভ্যালু আমরা এখান থেকে বের করেছি কত, এখান থেকে ভ্যালুটাকে লিখে দিই না, পেয়েছি কত দেখ তো √3/2 ইন্টু এমজি ইন্টু √3/2। টি টু এর ভ্যালু কত পেয়েছি কোয়েশ্চেনেতে, টি2 এর ভ্যালু পেয়েছি হচ্ছে দেখ না mg/2 ইন্টু 1/2। তাহলে দেখ পুরো ঘটনাটার ক্ষেত্রে নিচে কিন্তু 2 এসে যাচ্ছে, এখানটাতে 2 না নিচে 2 নয়, নিচে 4 এসে যাচ্ছে। দেখ 2 2 4, এখানটাতেও 2 2 4, তাহলে নিচে তোরা বসিয়ে দে না, নিচে বসিয়ে দে হচ্ছে কতখানি আসছে, নিচে বসিয়ে দে 4। ওপরটাতে কত পাচ্ছি দেখ তো, এদিক থেকে পাচ্ছি 3mg, এদিক থেকে পাচ্ছি কত mg। তাহলে দেখ না ওপরটাতে পাচ্ছি 4mg/4, 4 4 কেটে গেল, গেলে কত পাচ্ছি mg। তাহলে দেখ না সি এর রাইট সাইডেতে যেটা আছে সেটাই আমাদের লেফট সাইড, অর্থাৎ সি এর দাগের যেটা আছে সেটাও আমাদের কারেক্ট। তাই এত কিছু দেখে একটাই পাচ্ছি কি, শুধুমাত্র অপশন ডিটা হচ্ছে ইনকারেক্ট। ওকে, তাহলে 10 এর কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করব, না অপশন ডি কে। হলো, নিশ্চয়ই করে নিতে পারবি। এরপরেতে আমরা 11 থেকে কি বলেছে, এম ভরের একটি বস্তু কপি কলের সাহায্যে ঝোলানো আছে। এ বিন্দুটি সর্বোচ্চ 80 নিউটন উলম্ব বল সহ্য করতে পারে। ওকে, 80 নিউটন উলম্ব বল সহ্য করতে পারে। ঘটনাটা কিন্তু ভালোভাবে বুঝে দেখাচ্ছে। 80 নিউটন উলম্ব বল সহ্য করতে পারে, তাহলে এর ওপর ম্যাক্সিমাম এদিকে যেটা ফোর্স, ওকে, তাহলে এই ফোর্সের ভ্যালু কতখানি হতে পারে 80 নিউটন। বোঝা গেল পয়েন্টটা? তাহলে এই ভ্যালুটা হচ্ছে 80 নিউটন। তখন আমাদের বলেছে সর্বোচ্চ কত ভর ঝোলানো। এবারে দেখ এখানটাতে আছে কি টেনশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেনশন ইকুয়াল টু এখান থেকে ইকুইলিব্রিয়ামে আছে কত আসবে mg। তাহলে দেখ এদিক বরাবর থাকে কতখানি টেনশন, তাহলে সেই টেনশনটার এদিক বরাবর কম্পোনেন্ট কত আসবে, এই টেনশনটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো। একটা আসছে কোন দিকের কম্পোনেন্টটা দেখতো, এদিকটাতে। আর একটা কম্পোনেন্ট কোথায় আসছে, ভার্টিক্যাল ডিরেকশনে। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টের ভ্যালু কত পাচ্ছি আমরা, টি সাইন থিটা। কিন্তু কোয়েশ্চেনে বলে দেওয়া আছে কত, সেটাতে বলে দেওয়া আছে সেটা ম্যাক্সিমাম 80 নিউটন হবে। তাহলে দেখ টি সাইন 30 ডিগ্রি, তার ভ্যালু আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে কত 80। টি এর ভ্যালু আমাদের কোয়েশ্চেনেতে কত শিখেছি দেখতো mg। তাহলে m ইন্টু জি মানে হচ্ছে 10, সাইন 30 মানে হচ্ছে কত হাফ, সেটা ইকুয়াল টু কত 80। তাহলে 0 0 বেরিয়ে গেল, তাহলে m এর ভ্যালু তোরা পেয়ে যাচ্ছিস কত 16 কেজি। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন সি ছাড়া আর কেউ হওয়ার জায়গা নেই। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে ট্রিট করে দেবো কাকে, অপশন সি কে। এখানেতে বলেছে কি দেখতো, এইটা দিয়ে প্রদত্ত চিত্রে অনুভূমিক ছুটির স্থান হচ্ছে 30, দিয়ে আমাকে সঠিক বিকল্পগুলো নির্ণয় করতে হবে। দেখ এটাকে যদি আমি কম্পোনেন্টে ব্রেক করি, এদিক বরাবর কত পাবো, টি কস 30 ডিগ্রি, এদিকটাতে কত পাবো, টি সাইন 30 ডিগ্রি, তাই তো? তাহলে দেখ যদি আমি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করি, কত পাচ্ছি দেখ, টি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 30 নিউটন। সাইন 30 এর ভ্যালু কত হাফ, তাহলে টি এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, টি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 60 নিউটন। যদি আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কত পাচ্ছি দেখো, টি কস 30 ডিগ্রি ইকুয়াল টু ডব্লিউ। টি এর ভ্যালু পেয়েছি 60, cos 30 এর ভ্যালু কত হয় √3/2 ইকুয়াল টু ডব্লিউ, মানে সেখান থেকে ভ্যালুটা পাচ্ছি কত 30√3, তাই তো? তাহলে ডব্লিউর ভ্যালু আমরা পেয়ে যাবো কত 30√3, আর টেনশনের ভ্যালু কত পাবো 60 নিউটন। তাহলে দেখ না আমাদের এখান থেকে অপশন কোথায় বলছে সেটা,
এটা টেনশন 60, W30 √3, দেখ না W30 √3 টেনশন 60। তাহলে আমাদের এই 12 দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন কোনটা চলে আসবে? সঠিক অপশন চলে আসবে আমাদের কোয়েশ্চেন এই। হলো পয়েন্ট। আচ্ছা, দেখ আমাদের এখান থেকে এই কোয়েশ্চেনটাও ঠিক আগের কোয়েশ্চেনটারই মতন, একটুখানি দেখলেই তোরা বুঝতে পারবি। দেখ এইখানটাতে থিটা আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবি যে এই কোণটাও কত আসবে? থিটা। তাহলে এই দিকটাতে চলে যাবে কত? T1 sin cos থিটা। তাহলে এই দিকটাতে কত পেয়ে যাবো আমরা? T1 sin থিটা। ইকুইলিব্রিয়ামে আছে, আমরা লিখতে পারবো কত? সামেশন অফ fx ইকুয়াল টু 0। তাহলে দেখ তাহলে লিখবো কত? T2 মাইনাস তোর T1 sin থিটা, সেটা ইকুয়াল টু কত? 0। তাহলে লিখতে পারবো কত? T2 ইকুয়াল টু T1 sin থিটা। আমাদের বের করতে বলেছে কত? T1 বাই T2। তাহলে T1 বাই T2 কত পেয়ে যাচ্ছি? 1 বাই sin থিটা, তাই তো? তাহলে সেটার অ্যান্সার কত আছে? T1 বাই T2, তার ভ্যালু কত আছে? 1 বাই sin থিটা। 1 বাই sin থিটা মানে কত? কোসেক থিটা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো কত? অপশন ডি। বোঝা গেল পয়েন্টটা? তাহলে 13 দাগের কোশ্চেনটার সঠিক অ্যান্সার চলে আসবে কোনটা? অপশন ডি। সমস্ত জিনিস সাম্যাবস্থায় আছে তোদের বলে দেয়া আছে। পি এর মান দেয়া আছে, সাইন থিটা 1 দেয়া আছে, দিয়ে আমাদের বের করতে বলেছে কি না আর এর মান কত আছে। তাহলে ছবিটা দেখেই তোরা সিম্পল বুঝতে পারছিস এটা কিন্তু ল্যামিস থিওরেমের। আমাদের কি বের করতে বলেছে? আর এর মান বের করতে বলেছে। তো চল এখান থেকে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই কর। তাহলে কত পাচ্ছিস দেখ তো? পি বাই সাইন থিটা 1 উইল বি ইকুয়াল টু কত? কিউ বাই সাইন থিটা 2, সেটা ইকুয়াল টু কত আসবে? আর বাই সাইন 150 ডিগ্রি। ওকে, আর এর মান বের করতে হবে, তার জন্য আমাদের কি আছে? পি আর সাইন থিটা 1 এর মান জানা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখ সাইন 150, একটু আগে আমি ভ্যালু বের করলাম, কিন্তু সাইন 150 এর ভ্যালু কত শিখলাম? করলাম একটু আগে কোন অঙ্কটার ক্ষেত্রে? সাইন 150 ভ্যালু করলাম, একটা কত ভ্যালু করলাম? হচ্ছে যে তোর 1/2, তাই তো? সাইন 150 তার ভ্যালু আমরা করলাম হচ্ছে 1/2। তাহলে দেখ সাইন এই জায়গাটা থেকে আমি এই দুটো কোয়ান্টিটিকে ইকুয়েট করছি। দেখ তো এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা, পি পি এর ভ্যালু কত দেওয়া আছে দেখ তো? 18.93। সাইন থিটা 1 তার ভ্যালু দেওয়া আছে কত দেখ তো? 0.96। আর সাইন 150, সাইন 150 এর ভ্যালু কত দেখলাম আমরা? 0.1/2। 1/2 মানে সেটা ঘুরে গিয়ে কত আসবে? 2। মানে নিচে 1/2, সেটা ঘুরে গিয়ে কত আসবে? ওরকম ভাবে 2 আসবে। তাহলে সেখান থেকে কত কাটছিস? 2 দিয়ে এটাকে কাটলে এটা অ্যারাউন্ড কত চলে আসছে? 9.45 এর কাছাকাছি আসছে। 9.45 কে তোরা করছিস কি 0.96 কে ডিভাইড করছিস। তাহলে সেটা কি 0.96 মানে একেরই কাছাকাছি, মানে আর এর ভ্যালু তোর কতখানি আসবে? অ্যারাউন্ড 9.5 এর কাছাকাছি আসবে। এখানে অপশনেতে কি দিয়ে দেয়া আছে? এর জায়গাটাতে দেখ না, সেখানটাতে আছে কত? 9.46 এর কাছাকাছি আছে। সেটা হবে না, যদি একদম তোর এটা 100 হতো তাহলে সেটা কি আসতো? 9.46 বসাতে পারছিস, কিন্তু তার থেকে তো এটা কম আছে, মানে সেটা ভ্যালুটা একটু বেশি যাবে। মানে এখান থেকে অ্যান্সার কোনটা করে দিবি? অপশন সি। তাহলে এখান থেকে দেখ একটুখানি অ্যাপ্রক্সিমেশন তোদের করতে হবে, করে অ্যান্সার পেয়ে যাবি কত? অপশন সি। আচ্ছা, পরের কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখ কি বলা আছে না, একটি মসৃণ অনুভূমিক তলের ওপর ব্লক এ রাখা, ভর তুলোর ওপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের জানতে চাইছে কি বি ব্লককে ছেড়ে দেওয়া হলে, ভালো করে দেখ, বি ব্লককে ছেড়ে দেওয়া হলে আমাদের এখানেতে ভর কেন্দ্রের ত্বরণ কত আছে।
কোয়েশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ভালোভাবে ভেবে দেখে করতে হবে। কিরকম কথা বলছি দেখতো, দেখ দুটো বস্তুরই মাস আছে কত 5 কেজি করে। এ ব্লকের মাসও 5 কেজি, আর 5 কেজি ভরের অন্য একটি ব্লক অর্থাৎ বি এর মাসও আছে কত 5 কেজি। ওকে, আচ্ছা এ ব্লকের অ্যাক্সিলারেশন কোন দিকে যাচ্ছে, এদিকে, তাহলে এ ব্লকের অ্যাক্সিলারেশন থাকবে কোথায়, আই ক্যাপ বরাবর। বি ব্লকের অ্যাক্সিলারেশন কোথায় আসে, মাইনাস। কিন্তু যেহেতু একটাই দড়ি দিয়ে কানেক্ট করা আছে, নিশ্চয়ই পয়েন্ট এটা দাঁড়াবে দুটো বডিরই অ্যাক্সিলারেশন কিন্তু আমাদের সেম। হতে পারে একটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কিন্তু তাদের ভ্যালুসটা কিন্তু সেম থাকবে। ওকে, এই লজিকটা কিন্তু তোদের কাছে ক্লিয়ার রাখতে হবে। এবারেতে কাজটা করবো কি, দেখ দুটো বডির অ্যাক্সিলারেশন, তার জন্য আমাদের এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা আমরা শিখেছি। ফর্মুলা কি শিখেছিল দেখতো, m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখ এখান থেকে ভ্যালুস কত পাচ্ছি, 5 ইন্টু জি, জি মানে হচ্ছে কত 10, m1 প্লাস m2 মানে সেই দুটো মিলিয়ে তোর কত আছে 5 প্লাস 5 10 কেটে গেল। তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, যদি বলি অ্যাক্সিলারেশন অফ এ, সেটা কত ছিল দেখতো, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে লিখবো কত 5 আই ক্যাপ। অ্যাক্সিলারেশন অফ বি, তার ভ্যালুটা কত পেলাম দেখতো, সেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে তাকে আমরা লিখবো কত মাইনাস 5 জে ক্যাপ। এবারেতে আমাদের জানতে চেয়েছে কি ভর কেন্দ্রের ত্বরণ কত আসবে, তাই তো। এবার দেখ বলছে কি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের ত্বরণ মানে তো সেটাই। এবারে আমরা তার জন্য ফর্মুলা শিখেছি কি দেখতো, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, ফর্মুলা শিখেছি m1a1 প্লাস m2a2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দুটো বডিরই মাস সমান, তাহলে মাসগুলোকে কেটে গিয়ে তোর এখান থেকে ভ্যালুস কত আসবে হাফ, এখানে যাবে কত a1 প্লাস a2। a1 তার ভ্যালুস কত আছে দেখতো 5 i ক্যাপ, a2 তার ভ্যালুস কত আছে মাইনাস 5 j ক্যাপ। তাহলে এই ঘটনাটার ক্ষেত্রে আমাদের যদি ভ্যালুসটাকে বের করতে পারে, তাহলে সেখান থেকে কত পাবো, একটা আই ক্যাপে একটা জে ক্যাপে, তাহলে তার ভ্যালু কত হয়, এখান থেকে আমরা সবাই শিখেছি আন্ডার রুট অফ 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে আমি এখান থেকে যদি বলি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, তার মডটা কত আসবে, তার মডটা আসবে তোর এখান থেকে দেখতো রুট ওভার অফ একটা এক্স এ একটা ওয়াই এ, তাহলে একটা আসবে কত 5/2 এর স্কয়ার প্লাস মাইনাস তো তোর আউট হয়ে যাবে, সেখান থেকেও কত পাবো 5/2 এর স্কয়ার। তাহলে দেখ দুটোই সেম হলে আমরা শিখেছি কত √2 ইনটু তোর আমাদের লিখতে হয় কত √2 ইনটু আমাদের লিখতে হয় 5/2, তাই তো। তাহলে এখান থেকে তার ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত 5/√2। তাহলে দেখ না এখান থেকে অ্যান্সার আছে কত অপশন সি এরটা। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে আমরা ট্রিট করব কাকে, অপশন সি কে। হলো, কোয়েশ্চেনটা সহজ কোয়েশ্চেন, কিন্তু একদম যে একদম জুলো কোয়েশ্চেন তা নয়, এটা কিন্তু বেশ লজিক্যাল কোয়েশ্চেন, সুন্দরভাবে তোদের দেখে নিয়ে কিন্তু কোয়েশ্চেনটাকে করতে। আমি জিনিসটাকে ছোট করে দিলাম, একবার চটপট করে দেখে নিবি, নিলে আশা করবো যে তোরা এটাকে করে নিতে পারবি। হলো, এরপরেতে আমরা এই আরেকটা যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটাকে আমরা করব। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন, যেটা আমাদের এই চ্যাপ্টারটার ক্ষেত্রে পড়ে গেলেই আশা করবো যে তোরা এই যে স্থিতি বিজ্ঞান আছে, অর্থাৎ এই যে স্ট্যাটিক্স এর চ্যাপ্টারটা আছে, সেই স্ট্যাটিক্স এর চ্যাপ্টার থেকে তোদের বোর্ড লেভেল যেসব কোয়েশ্চেন আসবে সেগুলোকে তোরা অ্যাটেম্প করে আসতে পারবি। খুব একটা তোদের অসুবিধা হওয়ার কিন্তু জায়গা থাকবে না। তো চল আর একটা কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারে, আমরা করে নেব। হলো পয়েন্ট, এখানটা থেকে জেনে থাকি ভালো করে দেখতে হবে। হ্যাঁ, বলছে কি দেখতো 60 কেজি আর 40 কেজি দুটো ভরের লোক 100 কেজি ভরের 10 মিটার দীর্ঘ পাটাতনের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে।
পাটাতনটি মসৃণ ভূমির ওপর অবস্থিত। লোকটি দুপ্রান্ত থেকে এসে মধ্যবিন্দুতে এসে মিলিত হল। দিয়ে বলেছে পাটাতনের মধ্যবিন্দুর সরণ কত। এবারে তো দেখ, আমি তো জানি না অ্যাকচুয়ালি পাটাতনের মধ্যবিন্দুর সরণ কত হবে বলে, আমার তো সেটা জানা নেই। আমি ধরে নিচ্ছি পাটাতনের মধ্যবিন্দুটা ডান দিকটাতে হচ্ছে কি এক্স অ্যামাউন্ট সরে যাবে। তাহলে দেখ, যদি পাটাতনের মধ্যবিন্দুটা ডান দিকটাতে এক্স অ্যামাউন্ট সরে যায়, তাহলে তখন তোরা একটুখানি কথা বুঝতে পারবি যে দেখ, যে 40 কেজির বডিটা ছিল, ওকে, যে 40 কেজির বডিটা ছিল, আমি প্রথমে 40 কেজির বডিটাকে নিয়ে ডিসকাশন করছি। 40 কেজি বডিটার ডিসপ্লেসমেন্ট, ওকে, 40 কেজি বডিটার ডিসপ্লেসমেন্ট অফ 1 উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে বলছি না, আমাদের যে বেসেতে আছে, ওকে, আমি এটাকে ধরে নিচ্ছি 1, এটাকে ধরে নিচ্ছি 2, এটাকে ধরে নিচ্ছি কত 3। তাহলে আমাদের এটুকুনি কথা বলতে পারবো ডিসপ্লেসমেন্ট অফ 1 উইথ রেসপেক্ট টু 3 সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে যে ওই তোর 5 মিটার, কেননা পুরোটা তো 10 মিটার ছিল, তাহলে হাফ গেছে মানে সেটা কত যাচ্ছে 5। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত x1 - x3 সেটা ইকুয়াল টু 5। x3 অর্থাৎ 3 নম্বর বডিটার ডিসপ্লেসমেন্ট সেটা আমরা ধরেছি কত x, তাহলে সেখান থেকে আমরা পাবো কত x1 ইকুয়াল টু 5 প্লাস x, কেন প্লাস x3 তার জায়গায় আমি বসিয়ে দিলাম কত 5 প্লাস x। এবারেতে আমি 60 কেজি বডিটার ক্ষেত্রে ডিসকাশন করি। দেখ 60 কেজি বডিটার ক্ষেত্রে তার নেট ডিসপ্লেসমেন্ট কত এসেছে, মানে ডিসপ্লেসমেন্ট অফ বডি 2 উইথ রেসপেক্ট টু 3, সেটা কোথায় গেছে, সেটা লেফট সাইডে এসেছে কতখানি, দেখ সেটা লেফট সাইডে এসেছে -5। তাহলে তোরা সেখান থেকে লিখতে পারবি কত x2 - x3 সেটা ইকুয়াল টু কত আছে -5। তাহলে x2 সেটা ইকুয়াল টু কত পাবি x3 - 5, x3 মানেই তো কত ছিল x, তাহলে সেখান থেকে করলি কত x - 5 হলো। এবারে তো দেখ, আমাদের তো আর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হলে আমরা সবাই শিখেছি কত না, ওই তিনটে জিনিস ভ্যালিড থাকে। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে সামেশন অফ mx ইকুয়াল টু 0 হয়, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে সামেশন অফ mv 0 হয়, এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে সামেশন অফ ma ও 0। ওকে, তাহলে এটা কখন, যদি আমাদের বডিটার উপর এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে দেখ এটাতে কি রিলেটেড কথা আছে, ডিসপ্লেসমেন্ট রিলেটেড কথা আছে, তাহলে আমরা সামেশন অফ mx ইকুয়াল টু 0 এটাকেই দেখে নেব। তাহলে এটা থেকে দেখলে কি দেখতে পারবো, দেখো তিনটে বডি আছে এখানেতে, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 সেটা ইকুয়াল টু কত হচ্ছে 0। দেখ m1 তার ভ্যালু কত ছিল 40, তার ডিসপ্লেসমেন্ট কত এলো 5 প্লাস x। m2 তার ভ্যালু কত ছিল 60, তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল, তার ডিসপ্লেসমেন্ট হয়েছিল x - 5। m3 তার ভ্যালু কত ছিল 100, তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল x, সেটা ইকুয়াল টু 0। তাহলে দেখ আমাদের এখান থেকে এবার x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে কত আসছে 40 * 5 মানে 200 প্লাস 40x প্লাস কত পাচ্ছি 60x মাইনাস 300 প্লাস এখান থেকে কত পাচ্ছি 100x ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে দেখ 40 60 100, তাহলে এখানটা থেকে লেফট সাইডে কত পেয়ে যাচ্ছি 200x। দেখ 200 মাইনাস 300 তাহলে কত পাচ্ছি -100, সেটা রাইট সাইডে গেলে কত আসবে 100, তাহলে 0 0 কেটে গেল। তাহলে দেখ ডিসপ্লেসমেন্ট অফ দা তোর ওই x3 অর্থাৎ যেটা তোর বেসেতে ছিল তার ভ্যালুটা কত পাবে হাফ মিটার, মানে সেটা পাচ্ছি কত 0.5 মিটার হলো। তাহলে দেখ না, এই যে নিচের কোয়ান্টিটিটা তার ডিসপ্লেসমেন্ট আমরা কত পেয়ে গেলাম এই a। তাই আমাদের এই 16 দাগের কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে কিন্তু আমরা অপশন এ ট্রিট করব হলো। তাহলে এই অবধি থাক, তোরা এই কটা 16 খানা যে কোয়েশ্চেন আছে এই 16 খানা কোয়েশ্চেনকেই তোরা দেখে যা, তাহলেই আশা করব তোদের এই চ্যাপ্টারটা থেকে সুন্দরভাবে তোরা কিন্তু কোয়েশ্চেনটাকে পড়ে আসতে পারবি হলো। আমি আশা করব এটাকে তোরা সবগুলোকে দেখে যাবি, এবং তোরা যদি সবগুলো দেখে যাস তাহলে তোরা কিন্তু সেটাকে সবগুলোকে কোয়েশ্চেনই এই চ্যাপ্টারে করতে পারবি, কারণ এই টাইপের বাইরে কিন্তু তোদের আর এমসিকিউ হওয়ার জায়গা নেই। ওকে, সেই রিলেটেড ভাবে তোরা এটাকে সবটাই ভিডিওটাকে দুবার চারবার ভালো করে দেখবি হলো। চল তাহলে বাই, আজকের মতো এই অবধি থাক।